সংবিধান সংস্কার পরিষদের সভা না ডাকায় বিরোধী দলের ক্ষোভ, বিষয়টি বিচারাধীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না বিধায় সে করেননি। যাচাই বাছাইয়ের জন্য 133 অধ্যাদেশ পাঠানো হলো বিশেষ কমিটিতে। এখনই জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, জানালেন প্রতিমন্ত্রী। অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করে যদি আমরা করি, এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। আজও ফিলিং স্টেশনগুলোয় লম্বা লাইন, ঈদ উদযাপনে ঘরের পথ ধরেছেন অনেকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, সাথে আছেন স্ত্রী ছেলে। দেশে 2 দফায় করা হয় অস্ত্রোপচার। স্ট্রোক থেকে পরবর্তীতে তাকে একটি অপারেশন করা হয়, ব্রেনের একটি সার্জারি হয়েছে, সুতরাং সেখানে আশঙ্কাজনক বা আশঙ্কামুক্ত সেটি বলা খুব মুশকিল। দিনাজপুরের কাহারোলে আগামীকাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষি সহ আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশা পানি সম্পদ মন্ত্রীর। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। ইরানের ইস্পাহানে আইআরজিসি সদর দপ্তর লক্ষ্য করে যৌথ বাহিনীর অভিযান। আমিরাতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। গেজেট প্রকাশে 30 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও সঠিক পরিকল্পনা জানতে চান। বিরোধী দলীয় নেতার প্রশ্নের উপর কয়েকটি পয়েন্ট অফ অর্ডারে উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, সংবিধানের ধারা বা সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে বলেও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় 133 অধ্যাদেশ নিয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী। প্রস্তাবটি কণ্ঠ ভোটে জয়ী হওয়ায় 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। 2 এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর দেয়া নোটিশ নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না বিধায় সে করেননি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। অধিবেশনের বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। আরেফিন, ঈদের আগে আজকে তো সংসদের শেষ অধিবেশন, কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে বিস্তারিত জানাবেন? শাওন, মূলত রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন যে কার্যসূচি সেইটার উপরে এখন মূলত আলোচনা হচ্ছে। যদিও এখন পর্যন্ত সরকারি দল কিংবা বিরোধী দল কেউই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তাদের সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি, ধন্যবাদও কেউ দেননি এখন পর্যন্ত। তবে জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পর্ব চলছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদের তারা পালন করবেন, তবে তার আগে যেই বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের যেই শপথের যেই বিষয়টি
বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটি নাকচ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এটি এখন সংবিধানে যেহেতু নেই, সংবিধান আগে যে সংযুক্ত করতে হবে, তারপরে এসব বিষয় নিয়ে মূলত সেই আলোচনার পর শপথের বিষয়গুলো সামনে আসবে। তার আগে মূলত এগুলো নিয়ে অস্তিত্ব নেই এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ যে বলতে যেই বিষয়টি উত্থাপন করা হচ্ছে সেটি সংবিধানের কোনো অস্তিত্ব নেই বলে মনে করা হচ্ছে। এখন পাল্টাপাল্টি আসলে দুপক্ষেই তাদের যুক্তি দিচ্ছেন এবং যুক্তি খণ্ডন করছেন। বলা হচ্ছে যে সংবিধানের আলোকেই যেই আদেশ দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির পক্ষ থেকে, যে জুলাই সনদে যে আদেশ দেওয়া হয়েছিল সেটিকে যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো আইনি ভিত্তি নেই, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি আইনের ভিত্তি রয়েছে। আইনি ভিত্তি না থাকলে রাষ্ট্রপতি যখন কিছু বলেন সেটি আইনে পরিণত হয়। সেরকম মূলত পক্ষ বিপক্ষ নানান ধরনের যুক্তিতর্ক করা হচ্ছে। এর আগে মূলত আরেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারকা চিহ্নিত প্রশ্নের পর্ব সংসদ সদস্যরা আলোচনা করেছেন। যার যার নির্বাচনী এলাকা, সেই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীদের কাছ থেকে তারা জানতে চেয়েছেন। মন্ত্রীরা তাদের পরিকল্পনা এবং সেই সঙ্গে যেসব প্রকল্প চলছে সেসব প্রকল্পের বিষয় নিয়ে সংসদকে অবহিত করেছেন এবং আগামী দিনে কী কী করবেন সেসব বিষয়ে তারা এক ধরনের সারসংক্ষেপ সংসদ সদস্যকে জানাচ্ছেন। সব মিলিয়ে আরও ঘণ্টা খানিক চলবে সংসদের কার্যক্রম। এরপরে ঈদের আগে সংসদের যে মুলতবি, সেই মুলতবি ঘোষণা করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শাওন, অনেক ধন্যবাদ আরেফিন আপনাকে। যাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আজ থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ থাকবে, এমনটা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বলেন, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই দায়িত্বশীল হলে জ্বালানি ক্ষেত্রে সমস্যা হবে না, জানান প্রতিমন্ত্রী। কেউ মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বলেন, কয়েকটি জাহাজে তেল আসছে, এতে যোগান বাড়বে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে আসতে পারে। যদিও আরেকটি রুশ কোম্পানি জানিয়েছে তারা যে ধরনের তেল দেবে সেটি আমাদের রিফাইনারিতে পরিশোধন করা যাবে। জ্বালানি তেল সাশ্রয়ে 6 মার্চ রেশনিংয়ের ঘোষণা আসে। ইতিমধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করে যদি আমরা করি, এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা দেখা গেছে। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। এতে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক মালিকরা। পাম্প মালিকরা বলছেন, অনেক ক্ষেত্রে আগের রাতেই মজুদ তেল শেষ হয়ে গেছে। ডিপো থেকে নতুন সরবরাহ না আসায় তেল দিতে পারছেন না তারা। এদিকে সরকার রেশনিং তুলে নেয়ার কথা জানালেও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের কর্মীরা। গত 6 মার্চ জ্বালানি তেলের সংকট মোকাবেলায় তেল বিক্রিতে সীমা আরোপ করে সরকার। জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির খবর জেনে নেব। এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আজ থেকে তো যানবাহনের চাহিদা অনুযায়ী তেল দেওয়ার কথা, পাম্পগুলোর এই অবস্থা কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? সেখানে ভিড় কেমন? শাওন, সকাল থেকে আসলে রাজশাহীর পাম্পগুলোতে ভিড় রয়েছে। তবে রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে পেট্রোল বাদে অকটেন, ডিজেল সেগুলো দেওয়া হচ্ছে না এবং বেশিরভাগ পাম্পে কিন্তু পেট্রোল রয়েছে। অকটেন এবং ডিজেলের যে সংকট সেটি দেখা দিয়েছে এবং জ্বালানি তেল বিক্রিতে যে বিদ্যমান রেশনিং পদ্ধতি প্রত্যাহারের সিদ্ধান্তের পর আমি রাজশাহীর যে কয়েকটি পেট্রোল পাম্পে এবং ফিলিং স্টেশনগুলোতে সেখানে গিয়েছি। সেখানে গিয়ে যেমনটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে জ্বালানি তেল বিক্রি সরবরাহ এখন পর্যন্ত যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি কিন্তু হচ্ছে না এবং বেশিরভাগ পাম্পগুলোতে শুধু পেট্রোল বাদে ডিজেল, অকটেন সেগুলো চাহিদা মতো দিতে পারছে না। ফলে তেল সরবরাহে যে বিঘ্ন সেটি কিন্তু এই রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে রয়েছে। সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে আমি দেখেছি দীর্ঘ লাইন এবং জরুরি ছাড়া ডিজেল এবং অকটেনগুলো সেগুলো দেওয়া হচ্ছে না। জরুরি কাজে যেমন হাসপাতাল থেকে শুরু করে রাজশাহী সিটি কর্পোরেশনে যে জরুরি ভিত্তিতে সেগুলোতে কিন্তু দেওয়া হচ্ছে এবং পাম্পের যারা দায়িত্বরত রয়েছেন তারা যেমনটি বলছেন যে স্বাভাবিকের তুলনায় অনেক গুণ কিন্তু তেলের যে চাহিদা সেটি রয়েছে এবং একজন গ্রাহক সর্বোচ্চ 300 টাকার তেল কিন্তু নিতে পারছেন এবং কাউকে 300 টাকার বেশি তেল তারা দিচ্ছেন না
এর মধ্যে এই বাঘাবাড়ি থেকে যে এই তেলের যে লরিগুলো সেগুলো কিন্তু এখনও রাজশাহীতে আসেনি এবং এই যে তেলের যে লরিগুলো সেখানে কিন্তু যারা পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের যারা মালিকরা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তাদেরকে ডিপো থেকে কিন্তু চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না, যে চাহিদা তার থেকে 2 গুণ 3 গুণ কিন্তু যে তেলের যে চাহিদা সেটি কিন্তু যারা গ্রাহক তাদের রয়েছে এবং চাহিদা মতো এখন পর্যন্ত তেল কিন্তু দেওয়া হচ্ছে না এবং কবে নাগাদ এই তেলের যে সংকট সেটি শেষ হবে সেটিও কিন্তু তারা বলতে পারছেন না এবং গ্রাহকরা এখন পর্যন্ত রাজশাহীতে আমি দেখতে পাচ্ছি যে পেট্রোল বাদে অকটেন এবং ডিজেল সেগুলো যে ঘাটতি সেটি রয়েছে। শাওন। তারেক, ধন্যবাদ আপনাকে। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন আজ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। এখনও সরকারি ছুটি শুরু না হয় রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই ঘরমুখো মানুষের বাড়তি চাপ। ঈদযাত্রা শুরু হলেও রবিবার কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। ভোর 5টা থেকে নির্ধারিত সময়েই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে আন্তনগর ও কমিউটার ট্রেন। অন্যান্য বারের থেকে এবার একটু মোটামুটি ভালো মনে হইতেছে, মানে সঠিক সময় ট্রেন পাইছে। এখন পর্যন্ত যেগুলা ট্রেন যাইবে প্রত্যেকটাই রাইট টাইমে যাবে, সবগুলাই লাইনে দেওয়া আছে, কোনো শিডিউলের কোনো বিপর্যয় নাই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিভাবক সন্তানদের নিয়ে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন। ঈদের আগে ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন কেউ কেউ। দাদি বাড়িতে প্রতিবার যাই আর এই বাড়িও যাচ্ছি। সবসময় যাওয়া হয় না, অনেকদিন পর পর যাওয়া হয়, তো সেক্ষেত্রে একটা আলাদা আনন্দ কাজ করতেছে যে পরিবারের সঙ্গে ঈদ করব, সময় কাটাবো। অনেকটা রমজান শেষ হয়ে গেছে, পরিবারের সঙ্গে ইফতার সেহরি কিছুই করা হয় নাই, এই জন্য আর কি বাড়িতে যাওয়া। ফ্যামিলি নিয়ে যাওয়া একটা বিপজ্জনক, ঈদের সময় এটা সবসময় ঘটেই থাকে, যার কারণে আগেই আমরা টিকিট কাটছি যে ফ্যামিলি পাঠিয়ে দেই। রাজধানীর বাস টার্মিনালগুলো অনেকটা ফাঁকা, ঘরমুখো মানুষের বাড়তি ভিড় নেই অভিযোগও। নির্ধারিত দামেই টিকিট পাওয়ায় খুশি যাত্রীরা। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট নিতে তেমন ভোগান্তি হয়নি। এসি বাসের টিকিট কাটলাম এবং টিকিটটা অ্যাভেলেবেল পেয়েছি। গন্তব্যের যে ভাড়া এসি বাসের সেই 450 টাকাই নিয়েছে। গতকালকে প্রচুর যাত্রী চাপ ছিল, আজকে সকালে যাত্রীর চাপ কিছুটা ছিল, এখন আবার যাত্রীর চাপ নেই। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদের 3 দিন আগে থেকে চালু হবে বিশেষ বাস সার্ভিস। যাত্রী চাপ সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত বাস। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল স্টেশন ও বাস টার্মিনালে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিমানবন্দর রেল স্টেশনে তল্লাশি চালিয়েছে পুলিশ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির বিশেষায়িত ইউনিট এই কার্যক্রম পরিচালনা করে। তল্লাশি কাজে ব্যবহৃত হয় পুলিশের ডগ স্কোয়াড। পুলিশ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে মহড়া চলমান থাকবে। এ সময় অপরাধ এবং অপরাধীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়। এই অভিযানটা একটা বিশেষ অভিযান। এটা ঈদ উপলক্ষে আমাদের যে মানুষের মাঝে সেন্স অফ সিকিউরিটি বাড়ানোর জন্য, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য 24 ঘন্টা মাঠে আছি। আমাদের যতদিন প্রয়োজন হবে আমরা এটা মাঠে থাকব। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদযাত্রা ও ঢাকার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, ঈদের ছুটিতে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের অস্ত্র সরবরাহ করা হয়েছে। ঈদে ঢাকা ছাড়ার আগে বাসাবাড়ির সিসি ক্যামেরা সচল রাখার আহ্বান জানান তিনি। এছাড়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিকট আত্মীয়দের কাছে রেখে যাওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি বলেন, যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় রোধে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বাকি ফোর্স মোতায়েন করা হবে।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। দুপুর 12টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তার সাথে যাচ্ছেন স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। এছাড়া এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ইকবালও রয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে বিদেশে নেওয়া হচ্ছে, তবে আশঙ্কামুক্ত বলার এখনই কোনো সুযোগ নেই। সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। আরও জানান, প্রাথমিক পর্যায়ের সব রকম চিকিৎসা এভার কেয়ারে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, মির্জা আব্বাসের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছে তার পরিবার। পিএমের রাজনৈতিক উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী, এবং সেই হিসাবে তিনি যে গত কিছুদিন পূর্বে যে আমরা একটা স্ট্রোকের একটা হিস্ট্রি পেয়েছিলাম, এবং সেই স্ট্রোক থেকে পরবর্তীতে তাকে একটু অপারেশন করা হয়, ব্রেনের একটি সার্জারি হয়েছে। সুতরাং সেখানে আশঙ্কাজনক বা আশঙ্কামুক্ত সেটি বলা খুব মুশকিল, এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো। আগামী 1 বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। সেদিন প্রধানমন্ত্রী নিজে এই কর্মসূচির উদ্বোধন করবেন। সকালে সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় জানানো হয়, কৃষি খাতে স্বচ্ছতা ও কৃষকদের সরাসরি প্রণোদনা পৌঁছে দিতেই এই ডিজিটাল উদ্যোগ। বৈঠকটিতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। ৪৫ বছর পর আবারও ফিরে আসছে খাল খনন কর্মসূচি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচি নতুন করে বাস্তবায়ন করতে যাচ্ছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল দেশের ৫৮ জেলায় একই সাথে শুরু হচ্ছে খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে এর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ৬ মাসে ১২০০ কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রী বলছেন, এর মাধ্যমে বাড়বে সেচ ও কৃষি সুবিধা, কমবে জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতাও কমবে। এক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষও চায় স্বচ্ছতা। আলমগীর স্বপনের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশে শিরা উপশিরার মতো ছড়িয়ে আছে নদী-নালা, খাল-বিল। প্রকৃতির এই অপার সম্পদ কাজে লাগিয়ে কৃষিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি পরিচালিত করেছিলেন। ৩,৬৩৬ কিলোমিটার খাল খনন করে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূরীকরণে রেখেছিলেন বড় ভূমিকা। যেই সফল কর্মসূচিতে ছাত্রাবস্থায় অংশ নিয়েছিলেন বর্তমান পানি সম্পদ মন্ত্রীও। সে সময়ে আমরা এদেশের মানুষ অনেক সুবিধা পেয়েছি এবং জনগণ উপকৃত হয়েছে। আমাদের বয়সও ছিল তখন কম। আমরা প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যখন স্কুলে পড়ি তখন খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কিন্তু সেই সফল কর্মসূচি কতটা এগিয়ে নিতে পেরেছে পরবর্তী সরকারগুলো? কেননা দখলে দূষণে এরই মধ্যে হারিয়ে গেছে দেশের অনেক নদী-নালা, খাল-বিল। আগে কিন্তু পানি উঠছে না, এখন আজ ৪-৫ বছর পানি উঠে। অনেক কষ্ট করি তো আমরা পানি কাজে উঠলে, বন্যার পানিতে সব তলায় যায়, জলাবদ্ধ আমরা সবাই আটকে থাকি, আমাদের খুবই সমস্যা। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের বাসিন্দাদের মতো সারা দেশের নদী, খালবিলের কতটা জীর্ণদশা জানালেন পানি সম্পদ মন্ত্রী। খালের মধ্যে পলি জমে আছে, বর্জ্য জমে আছে, খাল ভরাট হয়ে গেছে, খালের মধ্যে দোকানপাট গড়ে উঠেছে, বাড়িঘর গড়ে উঠেছে, এবং অনেক জায়গায় শিল্প কলকারখানার পাশে সেখানে বর্জ্য আসছে। সবকিছু মিলে খালের সুবিধা যেটা পাওয়ার দেশবাসী আমরা ওটা পাচ্ছি না। এই বাস্তবতায় নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আবারও খাল খনন কর্মসূচির উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের। বাবার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘ প্রায় ৪৫ বছর পর নতুন প্রেক্ষাপটে আবারও সেই কার্যক্রম শুরু করছেন ছেলে। ১৬ মার্চ সোমবার প্রধানমন্ত্রী হিসেবে খনন কর্মসূচির উদ্বোধন করবেন দিনাজপুরের কাহারোলে। প্রথম দফায় ১৮০ দিনের কর্মসূচি হিসেবে ১২০০ কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে ৫ বছরে হবে ২০,০০০ কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ১৬ তারিখে। সারা বাংলাদেশে অ্যাট এ টাইম একই দিনে সাহেবরা সব জায়গায় উদ্বোধন করবেন। ৫৪টা জেলা
নির্ধারণ করেছি। কোনোভাবেই দুর্নীতিকে আমরা এখানে যেন হতে না পারে সেই দিকে আমাদের বিশেষ নজর থাকবে এবং এটার ব্যাপারে আমরা খুব সতর্ক আছি। নতুন করে খাল খনন কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। যদি খনন করে ঠিক মতন, তা পানিটা ঠিক মতন যাইতে পারবে, আমাদের চলাফেরার জন্য ভালো হবে। এখন এখানে মনে করেন যে নিচে একটু খনন করলে পারে, তাহলে পারে মনে করেন যে আরও একটু সুবিধা হবে, পানিটা উপরে উঠবে না, এটা করলেই ভালো হয়। সাধারণ মানুষের দাবি, খনন কার্যক্রমের প্রকৃত সুফল পেতে চান তারা, এর জন্য চান নিয়মিত তদারকি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সরকার আসে, বিদায় নেয়, কিন্তু মুন্সিগঞ্জের চর সৈয়দপুরে মানুষের চলাচলের দুর্ভোগ যেন শেষই হয় না। যাতায়াতের প্রধান সড়ক কোথাও ধসে পড়েছে, কোথাও নেই রাস্তার অস্তিত্বই। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থায়ী সমাধানে গাইড ওয়াল সহ সড়ক সংস্কারের দাবি তাদের। কোথাও ধসে তৈরি হয়েছে বড় গর্ত, কোথাও আবার সড়কের অস্তিত্ব বোঝা দায়। যত্রতত্র তৈরি হয়েছে খানাখন্দ। এমন চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর সৈয়দপুর এলাকার সড়কের। প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করেন কয়েক গ্রামের বাসিন্দা। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ পথচারীদের জন্য এটাই প্রধান যোগাযোগের পথ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে। বাজার যায় সপ্তাহে 2 দিন বা হাট, মানুষ যাইতে পারে না, মহিলারা যাইতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। রাস্তা এটা 70 রাস্তা তো ঠিক আছে, আর 30 বছর ধরে সরকার আইতে আছে, কোন সরকারে ভালো না এটা ঠিক করতে। এই যে গাড়ি যাইতে পারে না, হাঁটতে যাইতে পারে না, উষ্টা খায় মানুষ। বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও জনপ্রতিনিধিদের আশ্বাসেই কাটছে দিন। এখনও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। স্থায়ী সমাধানে গাইডওয়াল সহ সড়ক সংস্কারের দাবি তাদের। এই এলাকায় খুব রাস্তায় খুব অসুবিধা, যে আমরা আলু খেলতে করি, রাস্তা দিয়ে আইতে যাইতে খুব অসুবিধা। বেশি দাম পড়ে লাগে বেচা কেনার জন্য, ঠিক আছে, লোকও আহে না, এই আলু বেচা ব্যস্ত পারি না, কিছু করার সুযোগ নেই। সবাই ভোটের সময় বলে রাস্তা করে দিব, ভোট গেলে আর রাস্তা আমাকে হয় না, রাস্তা করে দেয় না, আমাকে অনেক আইতে সমস্যা হয়ে যায় এই রাস্তা দিয়া। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কের সমস্যাটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানকার যে চেয়ারম্যান মহোদয়কে আমি বললাম যে বিষয়টা যেন সে সরেজমিনে দেখে এবং এটার একটা প্রাক্কলন নিয়ে এটা পরবর্তী সময় আমাদের যে প্রকল্প হবে আমি অগ্রাধিকার ভিত্তিতে এটার একটা ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিদিন আধারা চর সৈয়দপুর থেকে চিতলিয়া বাজার হয়ে জেলা সদরে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। ধসে পড়া এমন করুণ অবস্থা দেখে সহজেই অনুমান করা যায় এই পথে চলাচলে প্রতিদিন প্রান্তিক এই জনগোষ্ঠীকে ঠিক কতটা দুর্ভোগ পোহাতে হয়। নতুন সরকার এই সুদীর্ঘ সমস্যা নিরসনে যথাযথ উদ্যোগী হবে এমনটাই প্রত্যাশা এখন তাদের। আরাফাত রেহান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। রাজবাড়ীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। সকালে সদরের কামালদিয়া এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, নাটোর থেকে আলু বোঝাই ট্রাকটি ঢাকা আসছিল, গাড়ি চালাচ্ছিল চালকের সহকারী সজীব। কামালদিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায় চালক, উল্টে পড়ে রাস্তার পাশে খাদে। গুরুতর আহত সজীবকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর কয়েকদিন পরে উদযাপিত হবে ঈদ উল ফিতর। তাই ঈদ সামনে রেখে ভোলার শপিং মল ও বিপণী বিতানগুলোতে ভিড় করতে শুরু করেছেন সকল শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচা বিক্রি। ঈদ উল ফিতরের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাই পরিবারের সদস্যদের নিয়ে নতুন পোশাক কিনতে ছুটছেন ভোলার মার্কেটগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত পোশাকের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদ উপলক্ষে নতুন নতুন পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন দোকানিরাও। এবার নারীদের সবচেয়ে বেশি চাহিদা পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের প্রতি। হানা, মার্শাল, সারারা, গারারা, আনারকলি, কাকন সহ বাহারি ডিজাইনের পোশাক রয়েছে তালিকায়। এছাড়াও শাড়ি, 3 পিস, ছেলেদের পাঞ্জাবি ও শিশুদের পার্টি ড্রেসও রয়েছে ক্রেতাদের পছন্দে। বাচ্চা আনছি, বাচ্চার জন্য ড্রেস, জুতা কিনবো, এই তো। আর পরিবারের বাবা মার জন্য একটা পাঞ্জাবি কিনবো, আর আমার জন্য একটা শাড়ি কিনবো। আমি 3 পিস কিনছি, আমি আমার নানার সাথে আসছি। বাচ্চাদের ড্রেস নেওয়ার জন্য আসছি, দেখি এখানে একটু ঘোরাঘুরি করে দেখি কিরকম ড্রেস, দাম প্রাইসে যদি মেলে তাহলে কিনবো।
ক্রেতাদের অভিযোগ, দোকানিরা গত বছরের তুলনায় বেশি দাম নিচ্ছেন। বিক্রেতারা বলছেন এবার ঈদে বেচা বিক্রি বেশ ভালো। সামনের কয়েকটা দিন বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। ঈদের কালেকশন খুবই ভালো, কিন্তু দামে তুলনামূলক বেশি। দেখার পরে এখন যদি আমাদের প্রাইস অনুযায়ী যেরকম হয়, সুন্দর অনেক কালেকশন আছে, দেখার পরে ওইখান থেকে নিয়ে নেবো আর কি। বেচা বিক্রি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের পরশমণিতে বেচা বিক্রি খুবই ভালো। টাঙ্গাইল জামদানি, বেনারসি, সিল্কাতান, তারপরে এমপি শাড়ি এবং বেচা কিনা যথেষ্ট ভালো আমাদের। এগুলোকে গাউন, ফার্সি এবং জর্জেট লং গাউন, এই ড্রেসগুলোর খুবই চাহিদা বেশি। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় মার্কেটগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বলে জানিয়েছেন পুলিশ সুপার। রমজান এবং ঈদ উপলক্ষে আমাদের বিশেষ নিরাপত্তা আমরা রেখেছি। আমাদের এখানে পোশাকধারী যেটা পুলিশের নিরাপত্তা থাকবে, পাশাপাশি আমাদের গোয়েন্দা টিমেরও নিরাপত্তা এখানে থাকবে। ঈদের নতুন পোশাকের মতো বর্ণিল হবে পারস্পরিক সম্পর্ক, এমনটাই আশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। রোববার ভোরে ইরানের ইস্পাহান শহরে তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। প্রাণ হারিয়েছে ১৫ জন। মূল টার্গেট ছিল IRGC সদর দপ্তর। 2 সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা মার্কিন ঘাঁটিতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। টার্গেট হয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সামরিক স্থাপনা। চলছে ভয়াবহ বিস্ফোরণ, ছড়াচ্ছে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী। এটি ইস্পাহানের শাহিনশারে অবস্থিত IRGCর হেডকোয়ার্টার। রোববার ভোরে গোটা ইস্পাহানে চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ। হতাহত হন বহু বাসিন্দা। এছাড়াও রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চলে আগ্রাসন। আল জাজিরার তথ্য মতে, চলমান যুদ্ধে ইরানের 200-র বেশি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। শনিবার ওয়াশিংটন জানায়, খার্ক দ্বীপে ব্যাপক হামলার শিকার হয়েছে ইরানের 90টির বেশি সামরিক স্থাপনা। তেহরানও দিচ্ছে না এক চুল ছাড়। ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও নানা স্থানে মিসাইল ছুটছে IRGC। প্রকাশিত হয়েছে এইলাত ও নেস জিওনা শহরের ক্ষয়ক্ষতির ফুটেজ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো তেহরানের লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে IRGC। জানায়, আল ধাফরা ঘাঁটির হামলায় ব্যবহৃত হয়েছে 10টি মিসাইল ও অসংখ্য ড্রোন। এছাড়া কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। ইরাকের ইরবিলে টার্গেট করা হয়েছে একটি তেল শোধনাগার। সৌদি আরব, বাহরাইন ও জর্ডানেও ড্রোন মিসাইল ছোড়া হয়েছে। একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। হরমুজ প্রণালীতে প্রবেশ করতে হলে মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের শর্ত দিচ্ছে ইরান। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছেন CNN সহ একাধিক গণমাধ্যম। তেহরানের এই শর্তকে ড্রোন মিসাইলের চেয়েও শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যাখ্যা করছেন অনেক বিশ্লেষক, যা চাপে ফেলতে পারে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্রকে। এমনকি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে দশকের পর দশক ধরে চলা পেট্রোডলার ব্যবস্থাকে। ব্রেটন উডস সিস্টেম ভেঙে যাওয়ার পর 1970-এর দশকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সমঝোতার মধ্য দিয়ে গড়ে উঠেছিল পেট্রোডলার ব্যবস্থা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেল বেচাকেনায় বিনিময় মাধ্যম হয়ে ওঠে মার্কিন ডলার। এরই জেরে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে ডলারের আধিপত্য চরম শক্তিশালী করে তোলে মার্কিন ক্ষমতা কাঠামোকেও। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার কিছু প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে চীন, রাশিয়া সহ কিছু উদীয়মান অর্থনীতিও চেষ্টা করছে ডলার নির্ভরতা কমানোর। জ্বালানি লেনদেনে বিকল্প মুদ্রা ব্যবহার বা নতুন আর্থিক ব্যবস্থার দিকে ঝুঁকছে তারা। দীর্ঘদিন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানও বেশ কয়েক বছর ধরেই খুঁজছিল বিকল্প। বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের কারণে চীনা মুদ্রায় তেল বাণিজ্যের চেষ্টা করছিল তারা। এবার যুদ্ধ আর হরমুজ প্রণালী ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে ইউয়ানকে কৌশল হিসেবে ব্যবহার করতে চায় তেহরান। এমন তথ্য উঠে এসেছে মার্কিন গণমাধ্যম CNN-এর প্রতিবেদনে। ইরানি কর্মকর্তার বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারের শর্ত দিচ্ছে তেহরান।
বিশ্লেষকরা বলছেন, চাপে পড়ে ধীরে ধীরে ডলার ছেড়ে ইউয়ানে তেল ক্রয় শুরু করতে পারে অনেক দেশ। ইরানের এই কৌশল কিছুটা হলেও যদি সফল হয়, বিশ্বের অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে তা। তবে বাস্তবতা হলো, ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাই পেট্রোডলার ব্যবস্থা রাতারাতি ভেঙে পড়বে না বলেই মনে করেন অনেক অর্থনীতিবিদ। কিন্তু ইরান চীন সহযোগিতা এবং ইউয়ানে বাণিজ্য বৃদ্ধি ভবিষ্যতে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে সেই ব্যবস্থাকে। এর ফলে আর্থিক চাপ তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের উপর। এমনকি বিকল্প লেনদেন বাড়তে থাকলে ভবিষ্যতে একাধিক মুদ্রাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার দিকেও এগোতে পারে বিশ্ব। তাই বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে মিসাইল ড্রোনের চেয়েও ইরানের বড় কৌশলগত অস্ত্র এখন মুদ্রা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ফেনীর ছাগলনাইয়ার ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত দুইজন। নিহত হোনা মিয়া যুবদলের কর্মী ছিলেন। শনিবার রাতে উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় ঘটে ঘটনা। পরে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে চলছিল ফসলি জমির মাটি কাটার মহোৎসব। ব্যবসার নিয়ন্ত্রণ এবং লভ্যাংশের ভাগাভাগি নিয়ে বিএনপি কর্মীদের দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে গত রাত 3টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে একজন নিহত হওয়ার সংবাদ পায় এবং 2 জন আহত হয়। তাদেরকে পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রংপুরে 1.5 বছর বয়সী শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শনিবার রাতে নগরের 28 নং ওয়ার্ডের শাহজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশু সন্তান জয়দেব ঘোষকে নিয়ে ঘরে একাই ছিলেন সূচনা ঘোষ। হঠাৎই জয়দেবকে শ্বাসরোধ করে হত্যার পর নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সূচনা। বিষয়টি জানালা দিয়ে দেখতে পায় তার মেয়ে। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে পাঠায় পুলিশ। ঘটনার সময় সূচনার স্বামী শারীরিক প্রতিবন্ধী শঙ্কর ঘোষ তার মুদি দোকানে ছিলেন। তার দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন সূচনা। নাটোরের লালপুর থেকে চুরি হওয়া 1 মাস বয়সী শিশুটি উদ্ধার হয়েছে। সকালে উপজেলার লক্ষণবাড়িয়া এলাকার রাস্তার পাশে পাওয়া যায় শিশুটিকে। পুলিশ জানায়, শনিবার সকালে এক কিশোরী নবীনগর গ্রামে দিনমজুর জালালউদ্দিনের বাড়িতে যায়। নিজেকে অসহায় দাবি করে আশ্রয় চায় সে। মানবিক দিক বিবেচনায় তাকে থাকতে দেয় পরিবারটি। সন্ধ্যায় জালালউদ্দিনের 1 মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে পালায় ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশকে জানালে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা বাহিনী। সকালে রাস্তার পাশে শিশুটিকে ফেলে পালিয়ে যায় চোর। এক নারী শিশুটিকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে ধরতে তৎপরতা চলছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লায় মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই অভিযান চালানো হয়। যৌথ অভিযানে জেলা প্রশাসনের সাথে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশ। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানায়, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।